শপিং মলের এক দোকান থেকে বেরোনোর সময় হঠাৎ কাজিন কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে তার কাছে একই সুদর্শন কম খাম্বা বেশি লাগছে। মনে মনে বলে, শালা খাম্বা আমার মতো পিচ্ছি একটা মেয়েকে নিজের জিরাফের মতো শরীরের সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এদিকে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কানিজের কোনো রেসপন্স না দেখে উল্টো নিজের দিকে চেয়ে থাকতে দেখে সে কানিজের সামনে নিজের ডান হাতটা নাড়ায়। তার এমন কাজে কানিজের হুঁশ আসে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু মেঝে পিচ্ছিল থাকায় উঠেতে সফল হয় না। তা দেখে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে আবারও হাত বাড়িয়ে দেয়। আসলে সামনে সুদর্শন পুরুষ দেখলে কোনো মেয়েরই মাথা ঠিক থাকে না, তাই আমি আপনার সম্পূর্ণ দোষ দিতে পারছি না। এখন উঠে আসুন জলদি। তার কথা শুনে কানিজ তেলে বেগুনে জ্বলে ওঠে। সে রেগে বলে, প্রথমত আমি আশেপাশে কোনো সুদর্শন পুরুষ দেখতেই পাচ্ছি না, আর দ্বিতীয়ত আমার আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই। আমাকে ফেলে দিয়ে অনেক সাহায্য করেছেন, সেই জন্য ধন্যবাদ। আসতে পারেন এখন। তার কথা শুনে যুবকটি ভ্রু কুঁচকে চায় তার পানে। সে মনে মনে বলে, আমি সুদর্শন না? এটা কেমনে বললো এই মেয়ে? আজীবন সকলের কাছে শুনলাম ফয়েজ আউসফ ভার্সিটির সবচেয়ে সুদর্শন পুরুষ, আর আজ এই মেয়ে বলে কিনা আমি সুদর্শন না? এত বড় অপমান! সে বলে, এক্সকিউজ মি মিস, যাই হন না কেন, আপনি কি চোখে কানা নাকি? নয়তো আমার মতো একজন সুদর্শন পুরুষকে কিনা আপনার চোখে দেখতে পান না? আর জিজ্ঞাসাটা করছি কেন, কানা না হলে তো আর ধাক্কা খেতেন না। এতক্ষণে বহু চেষ্টার পর কানিজ ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। তাকে খোঁচা মেরে কথা বলতে দেখে সেও ফায়েজকে বলে ওঠে, দেখুন মিস্টার, যাই হোক বেশি নয়েজ করবেন। আর আপনি সুদর্শন, আপনার থেকে তো হিরো আলম বহুত গুণে সুদর্শন আছে। জি জি, আপনার তো হিরো আলম, অ্যাডলফ খান এদেরই সুদর্শন লাগবে। বুঝা, আপনার চোখে সমস্যা? দেখুন ছি, কি দেখাবেন আপনি আমাকে এই পাবলিক প্লেসে? তার কথা শুনে কানিজের ভ্রু কুঁচকে যায়। সে কি বললো আর এই অশুভ অশ্লীল লোক কি ভাবলো? সে বলে, আমি কিছু দেখাবো না। আর আপনি তো অশুভ কেন রে ভাই? একে তো আমাকে ফেলে দিলেন, এখন আবার আমার সাথে গলাবাজি করছেন। ও হ্যালো মিস, আপনি আমার কোন জন্মের বোন? আর আমি বা আপনার কোন জন্মের ভাই? আমার আম্মু আব্বুর একমাত্র সন্তান আমি, তো আমার আর কোনো ভাই বোন নাই। আর তাছাড়া আমার আম্মু আব্বুর চরিত্রে কোনো সমস্যা নেই, তো বাইরেও আমার কোনো ভাই বোন থাকার সম্ভাবনা নেই। সো ডোন্ট কল মি ভাই, আন্ডারস্ট্যান্ড? ওরে আইসে আমার আন্ডারস্ট্যান্ডওয়ালা। তো আপনাকে ভাই বলবো না তো কি জামাই বলবো না কি? আজব পাবলিক। কোথায় সরি বলবেন নিজের কাজে চলে, তা না করে পায়ে পা বাঁধিয়ে মেয়েদের মতো ঝগড়া করে চলেছেন। তাদের এতক্ষণ যাবৎ করা ঝগড়ার আশেপাশের অনেক লোকজন ভিড় জমিয়েছে। ফয়েজ তা খেয়াল করে কানিজকে বলে, দেখুন, আপনার চিল্লিতে কত মানুষ জড়ো হয়েছে, আর পারলে চোখের ভালো ডক্টর দেখাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চোখ ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ। নিজের কথাগুলো বলা শেষ করে সে জায়গাটি থেকে প্রস্থান করে। আর কানিজ তা হা করে দেখে যায়। সে বিড়বিড় করে বলে, যাস শালা, ব্যাপারটা হলো কি? নিজেই ফেলে দিল, আবার নিজেই জ্ঞান দিয়ে চলে গেল। পাটপার কোথাকার, এমন বেয়াদব লোক আমি দুনিয়ায় দুটো দেখিনি। আর এসব বিড়বিড় করতে করতে সে তার আম্মুর কাছে চলে যায়। তাকে এত দেরিতে আসতে দেখে কণিকা ইয়াসমিন বলে ওঠেন, কে রে, এত সময় লাগলো কেন আসতে? একটা ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? আরে আম্মু আর বলো না, এক ফালতু বেটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছিল। ওই অসভ্যর সাথে ঝগড়া করতে গিয়ে এত সময় লাগলো। পাশ থেকে ফাতিয়া আহসান বলেন, কি বলো? কার এত বড় সাহস যে আমার বৌমাকে ধাক্কা দেয়? আচ্ছা কোয়েন, বাদ দে। আজকাল শপিং মলে যে ভিড়, ধাক্কা লেগে যেতে পারে। আন্টি আপনি কখন আসলেন? বলেই কানিজ ফাতিয়া আহসানকে জড়িয়ে ধরলো। এই তো মা, এক্ষুনি আসলাম। ফায়েজ রেখে গেল। তুই কোথায় ছিলিস? দ্রুত আসলেই তো তোর সাথে দেখা হয়ে যেত। ও প্রথমে বলল আমাদের মার্কেট করতে সাহায্য করবে, পরে রাস্তায় ভার্সিটি থেকে কল আসলো, তাই ওকে চলে যেতে হলো। আচ্ছা সমস্যা নেই, কাল থেকে তো তোমাদের বাসায় চলে যাব, তখন দেখা যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তারপর এই সেই গল্প করতে করতে তারা সবাই মিলে আস্তে ধীরে বাকি কেনাকাটা শেষ করলো। এদিকে ভাই, আজ তোমাকে ভীষণ মনে পড়ছে। কেন চলে গেলে এত তাড়াতাড়ি তোমার বোনকে ছেড়ে? বলে কানিজ কাঁদতে থাকে। কণিকা ইয়াসিন তাকে খেতে ডাকলে আসলে দেখেন সে আবার
কাফিকে মনে করে কাছে, তারও চোখের কোণে পানি ধরা দেয়। তবে কোনো রকমে নিজেকে সামলে তিনি কানিজের কাছে যান। তাকে দেখতে পেয়ে কানিজ তার পেট জড়িয়ে খাতে থাকে। তিনি বলেন, দেখ মা, কাঁদিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখবি এত হয়তো আমাদের ভালো কিছু হবে। কিন্তু আম্মু, কোনো কিন্তু না। নামাজে বসে কাঁদবি। এখন কেঁদে লাভ আছে? নামাজে দোয়া করবি তখন কাঁদবি। এখন কেঁদে চল। কাল না তোর বিয়ে। আজ কেঁদে কেটে মুখ ফুরিয়ে রাখলে কাল সবাই কি বলবে? আরও নানান কথা বলে কানিজকে বুঝিয়ে কণিকা ইয়াসমিন তাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেন। সে ফ্রেশ হয়ে আসতেই তাকে খেতে নিয়ে যান তিনি। অন্যদিকে ফয়েজ নিচের রুমে বসে বই পড়ছিল। সেই সময় ফাতিয়া আহনাব তার ঘরে আসে। তাকে দেখে ফয়েজ বলে, আরে আম্মু, তুমি আসতে গেলে কেন? আমাকে ডাকলে আমিই চলে আসতাম। কেন? আমার ছেলে ঘরে বুঝি আমি আসতে পারি না? আরে ধুর, কে যে বলো। কথাটি বলে হাতে থাকা বইটি বিছানায় রেখে ফাতিয়া আহসানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। ফাতিয়া আহসাব ছেলের কাণ্ড দেখে হেসে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ফয়েজ বলে, সরি আম্মু, আজ তোমাদের মার্কেট করতে সাহায্য করতে পারলাম না। আসলে হুট করে কল করে বললো যে ভার্সিটির সকল প্রফেসরদের মিটিং আছে, তাই তোমাকে রেখে চলে আসতে হলো। সরি। আচ্ছা বাবা, সমস্যা নেই। ওটা তোর কাজ, তাই যেতেই হবে। কালকের জন্য ছুটি নিয়েছিস তো নাকি? তখন আবার ছুটি না নিলে দেখা গেল 3 কবুলের জায়গায় 2 কবুল বললি, আর ভার্সিটি থেকে ডেকে নিল। তার কথা শুনে ফয়েজ হেসে ফেলে। তার মা আসলেই অনেক মজার মানুষ। ছোটবেলা থেকেই তার আব্বু আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আসলে তারা মানুষই এতটা মিশুক আর অমায়িক যে সবার সাথেই মিশে যান। যেমন কানিজের সাথে বিগত 1.5 বছরে মিশে গেছেন একদম বন্ধুর মতো। ছেলের বউ কম, তিনি তার মাঝে নিজের মেয়েকে খুঁজেছেন, তাই তো তাদের মধ্যকার সম্পর্ক এত দৃঢ়। ফয়েজ তার মায়ের কথার উত্তরে বলে, কি যে বলো না আম্মু, নিয়েছি ছুটি, কোনো সমস্যা হবে না। না হলেই ভালো। তবে আমি একটা কথা বুঝি না, তোর ভার্সিটি এমন কেন, এমন হুটহাট করে মিটিং রাখে? ও, সেসব বাদ দাও। মার্কেটে কি কি হলো তা শোনাও। কি কি কেনাকাটা করলা? তার কথার ধরনে বোঝা গেল সে কিছু লুকাচ্ছে। তবে ফাতিয়া আহনাব তেমন গুরুত্ব দিলেন না। তিনি জানেন তার ছেলের কোনো কিছু বলার থাকলে সে নিজে থেকেই বলবে। তাই তিনি কি কি কিনলেন বা কি কি হয়েছে শপিং মলে তা বলতে শুরু করে। এক পর্যায়ে তিনি বলেন, আর কিছু সময় থাকলেই তোর সাথে কানিজের দেখা হয়ে যেত। ও আগেই চলে আসতো, তবে কে যেন, যার কারণে ওর আসতে দেরি হয়ে গেছিল। ধাক্কা দেওয়ার কথা শুনে তার আবার ওই মেয়েটার কথা মনে পড়ে যায় যার সাথে তার ধাক্কা লেগেছিল। সে তার আম্মুকে বলে, আরে কি বলো, আজ তো শপিং মল থেকে আসার সময় আমারও এক মেয়ের সাথে ধাক্কা লেগেছিল। তার কথা শুনে ফাতিয়া আহনাব একটু নাটকীয় ভঙ্গিতে বলেন, আরে বাহ, একেই তো বলে মনের মিল। দুজনেরই একদিনে ধাক্কা খায়নি। তিনি মজা করে বিষয়টা নিলেও তিনি তো আর জানেন না যে তার ছেলে আর তার ছেলের বউয়ের মনের মিল বহুত বেশি। তারা তো কেমন একদিনেই ধাক্কা খায়নি, তারা একে অন্যের সাথে ধাক্কা খেয়েছে। তার কথা শুনে ফয়েজ লজ্জা পেয়ে একটা বালিশ নিয়ে নিজের মুখের ওপর রেখে দেয়। তার কাণ্ড দেখে ফাতিয়া আহসাম হেসে ওঠেন। খাওয়া দাওয়া করে কানিজ নিজের ঘরে চলে আসে। সে আসার আগে কণিকা ইয়াসমিন বারবার করে বলে দিয়েছেন যেন সে আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ে। কাল তার বিয়ে, আজ বেশি রাত জাগলে সকালে ঘুম থেকে ওর তাড়াতাড়ি উঠতে পারবেন না। কিন্তু কানিজের যে মন মানে না, সে ঘরে এসে স্টাডি টেবিলে বসে নিজের ডায়েরি বের করে আজকের তারিখ দিয়ে লিখতে শুরু করে। 15/10/2025। ভাই, তুমি কি দেখছো? কাল তোমার সেই ছোট্ট বোনুর বিয়ে। আমার বিয়ে নিয়ে তোমার না কত স্বপ্ন ছিল, মনে আছে কি সেসব তোমার? তুমি যে বলতে, বনু তোর বিয়ে দিয়ে তোর বরকে ঘর জামাই করে রাখবো, তোকে কোথাও যেতে দিব না আমাদের ছেড়ে। সেই সবের কী হবে ভাই? তুমি কেন চলে গেলে বলো তো তোমার এই বনুকে ছেড়ে? জানো আম্মু আজও বিকালে মুড়ি মাখা বানালে শেষের কিছুটা মুঠো খায় না। আমরাও আর খেতে মন চায় না। মনে আছে তোমার, আমরা যখন বিকালে একসাথে মুড়ি মাখা খেতাম, কেমন তুমি শেষের কিছু মুড়ি না খেতে পেলে আমার চুল ধরে টানতা, কেমন হুটহাট আমার মাথায় চাটি দিয়ে বলতা, গাধি। আজ অনেক বেশি মনে পড়ছে তোমায় ভাই। আর কেউ আমার মাথায় চাটি দিয়ে বলে না, গাধি আমার বা কেন খেলি? কেউ বলে না, চল বোনো আজ ফুচকা খেতে যাব। ভাই, এত তাড়াতাড়ি কেন ছেড়ে চলে গেলে? তুমি জানতা না আমি তোমায় কত ভালোবাসি? আব্বু আম্মু তোমায় কতটা ভালোবাসে? তবে কেন এমন হলো ভাই?
তুমি চলে যাবার পর আমি চেষ্টা করে গেছি কখনো আব্বু আম্মুর যেন কষ্ট না পায়। তোমার ভাগের হাসির মজাটুকুও করে গেছি যেন তারা তোমার কথা ভেবে মন খারাপ না করে থাকে। তবু তোমার অভাব পূরণ করতে পারিনি ভাই। আমাদের কাছে তো একটাই তুমি ছিলে, তার অভাব কি অন্য কেউ কিছু দিয়ে পূরণ হয়? হয় না জানো ভাই, যার সাথে আমার বিয়ে তাকে আমি দেখিনি পর্যন্ত, দেখে কি করব বলো? আব্বু আম্মু তো আর আমার খারাপ চায় না, তাই না? তারা তো সব সময় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। তো আমি এখন ওই ছেলের সাথে আলাদা করে দেখা করতে চাইলে তো আব্বু আম্মুকে অবিশ্বাস করা হবে না? আমি ঠিক করিনি ভাই, বলো না। তার নাম নাকি ফয়েজ আহসাব। তুমি সেই ভার্সিটি পড়তা, সেখানকার প্রফেসর। আমিও সেই ভার্সিটির ভর্তি প্রিপারেশন নিচ্ছি ভাই। দেখো ইনশাল্লাহ আমিও তোমার সেই ভার্সিটিতে চান্স পাবো, সেখানে আবার নতুন করে তোমাকে অনুভব করার সুযোগ পাবো ভাই। তুমি কি জানো সেটা আমার জন্য কতটা আনন্দদায়ক? তোমার সেই পুরনো স্মৃতিগুলো আজও আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা তিনজন। তোমার ঘরটা আজ 2 বছর পরও ঠিক তুমি যেমন রেখে গেছিলে তেমনটাই আছে। আমার প্রায় রাতে তোমার ঘরে গিয়ে শুয়ে থাকে, হয়তো তোমাকে অনুভব করার চেষ্টা করে। ভাই ভীষণ ভালোবাসি তোমায়, যেখানে আছো ভালো থেকো, এই দোয়া করি। ডায়েরির প্রতিটা পাতা ভিজে গেছে কানিজের চোখের পানিতে। মনের অনুভূতিগুলো ডায়েরির পাতায় লিপিবদ্ধ করা শেষ হলে চোখের পানি মুছে ডায়েরি বন্ধ করে ঘুমাতে চলে যায়। হয়তো আজ আর ঘুম আসবে না, তবু একটু অভিনয় করাই যাক মাকে সান্ত্বনা দিতে। কারণ কানিজ জানে তার মা মাঝরাতে হলেও দেখতে আসবে সে ঘুমিয়েছে কিনা। তিনি ভালো মতোই জানেন মেয়ের কোনো সময় তার ভাইকে বেশি মনে পড়তে পারে। অন্যদিকে ফাতিয়া আহসাব ছেলের সাথে নানান গল্পগুজব করে রাতের রান্না করতে চলে যান। ফয়েজ আবার বই পড়ায় মনোনিবেশ করে। প্রায় 2-2.5 ঘন্টা পার হলে ফাতিয়া আহসাবের ডাকে সে ডাইনিং টেবিলে খাবার খেতে যায়। তাদের আহসাব নিবাস 2 তলা। বাসাটা বেশ আভিজাত্যপূর্ণ, যে কেউ বাসাটি দেখলে বলবে যে বাসার মানুষগুলো খুবই রুচিসম্পন্ন ব্যক্তি। ফয়েজের বাবা ফাহাদ আহসাব আসলেই একজন রুচিসম্পন্ন ব্যক্তি। তার বাবার 2 সন্তানের মধ্যে তিনি ছোট। বড় ভাই ফারুক আহসাব তিনি 3 বছর আগেই পরলোক গমন করেছেন। তিনি তার পরিবার নিয়ে গ্রামে থাকতেন তাদের বাবার ভিটায়। তার 2 ছেলে বিয়ে হয়ে গিয়েছে, সাথে 2 নাতি নাতনিও আছে। ব্যবসার সূত্রে ফাহাদ আহসাব শহরে চলে আসেন। শুরুর দিকে ভাড়া বাসায় থাকতেন, ধীরে ধীরে ব্যবসায় লাভ হতে থাকলে একসময় একটি জমি কিনেছে। সেই জমিতেই গত 6 বছর আগে এই আহসাব নিবাস গড়েছিলেন। বাড়িটা বেশ শখের তাদের। 3 মা বাবা ছেলে থাকেন। বাড়িটির পাশে একটি বাগান করা হয়েছে। ফাতিয়া আহসাব নিজেও গ্রামের মেয়ে ছিলেন, তবে শিক্ষিত। তার বাগান করা ভীষণ পছন্দের কাজ, তাই স্ত্রীর শখে প্রাধান্য দিয়ে ফাহাদ আহসাব বাড়ির দক্ষিণ দিকে একটি ছোট্ট বাগান করেছেন। সেখানে বাহারি রকমের ফুল ফল আর সবজির জায়গা হয়েছে, যার পরিচর্যা ফাতিয়া আহসাব নিজেই করেন। বাড়ির নিচতলায় একটি বেডরুম, 2টি গেস্ট রুম রয়েছে, কিচেন ডাইনিং স্পেস আর রয়েছে ড্রয়িং রুম। দোতলায় 2টো বেডরুম, একটা লাইব্রেরি ও মিনি ছাদ রয়েছে। ফাহাদ আহসাব নিজে যেমন বই পড়তে ভালোবাসে, তেমনি তার স্ত্রী ও ছেলেও বই পড়তে আগ্রহী। তাদের এই আগ্রহকে প্রাধান্য দিয়ে এই লাইব্রেরিটি বানানো হয়েছে। মাঝে মধ্যে অবসর সময়ে 3 জন মিলে এখানে আড্ডাও দেন তারা। মিনি ছাদে একটি দোলনা রয়েছে সাথে। তার আশেপাশে টবে বিভিন্ন ধরনের ফুল ও সৌন্দর্য ধর্মকারী গাছ লাগানো হয়েছে। এই যেমন পাতাবাহার কাগজ ফুলের একটা গাছ কেবল বড় হচ্ছে, তা কিছু মাস আগে ফয়েজ লাগিয়েছিল। গোলাপ, গাঁদা আরও নানান ফুল। ফয়েজ দোতলায় থাকে আর ফাহাদ আর তার স্ত্রী নিচতলায়। ফয়েজ খেতে গিয়ে দেখে তার বাবা সোফায় বসে টিভিতে খবর দেখছেন। তার একটা প্রতিদিনের রুটিন। রাতে খাবার খাওয়ার আগে তিনি খবর দেখেন, তারপর সকলে একসাথে খেতে বসেন। তার কথা বাড়িতে আছেই মাত্র 3 জন, তাও সবসময় একসাথে খাবার খাওয়ার সুযোগ হয় না। তাই ছুটির দিন আর অন্যান্য দিন সকালে ও রাতে খাবার 3 জন একসাথেই খাওয়া বাধ্যতামূলক। আর তার এই কথা মেনে চলেন বাকি 2 সদস্যও। ফয়েজ বাবার সাথে গল্পগুজব করে কিছুক্ষণ, তারপর বাবা ছেলে খাবার খেতে ডাইনিংয়ে গিয়ে নিজ নিজ বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। খাওয়া দাওয়ার শেষে যে যার ঘরে চলে যান। ফয়েজ ঘরে আসলে দেখে তার ফোন বাজছে। সে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। বেশ কয়েকটা সময় পর কথা শেষ করে ব্যালকনি থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান শুনে কানিজের ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয়। এটা তার বাবা কবির ইব্রাহিমের নীতি। তিনি ছোটবেলা থেকেই সন্তানদের নামাজ ও ধর্মী বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন। নামাজ শেষে সে ড্রয়িং রুমে গেলে দেখে তার মা ও কিছু আত্মীয় স্বজন মিলে বিয়ের সব কাজকর্ম করছে। কানিজের বেশি মানুষের ভিড় পছন্দ না ছোটবেলা থেকেই, তাই কেবল নিকটবর্তী দাওয়াত পাওয়া হয়েছে। যদিও তাদের আত্মীয় স্বজনের সংখ্যা তেমনই কম, কানিজের
আসতে দেখে তার মা তাকে কিছু খাবার খাইয়ে দিয়ে নিজের ঘরে থাকতে বলেন আর বলেন রেস্ট নিতে, কারণ আজ অনেক ধকল যাবে তার উপর দিয়ে। মায়ের কথা মতোই সে নিজের ঘরে চলে যায়। সকাল 10টার দিকে তাকে সাজাতে তার বোনরা তার ঘরে যায়। এর মাঝেই কণিকা ইয়াসমিন তাকে আবারও খাবার খাইয়ে দিয়ে গেছেন। আজ সে শাড়ি পরবে, সাথে হিজাবের ওপর তখন বইয়ের দেওয়া দোপাট্টা সহ পরানো হবে। ফাতিয়া আহসাব তার জন্য অনেক পছন্দ করে একটা লাল খয়েরি বেনারসি কিনেছেন। তা কেনার সময় তিনি বলেছিলেন, আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে হলে তাকে লাল খয়েরি বেনারসি পরিয়ে বিয়ে দিব, তবে মেয়ে তো নাই, তাই বেনারসিতে মেয়ে বিদায় দিতে না পারলেও মেয়ে ঘরে আনবো ভাবছি। তার কথায় সে আর কণিকা আহমেদ হেসেছিলেন বেশ। কানিজের কাছে বেশ অবাক লাগে একটা মানুষ এত সহজ সরল এতটা মিশুক কীভাবে হয়। সে ফাতিয়া আহসাবকে না দেখলে এই কথাটা কখনো বিশ্বাস করতেন না যে এমন খাঁটি মানুষ আজও পৃথিবীতে রয়েছেন। ফাহাদ আহসাবও বেশ স্নেহ করেন। তাদের দুজনের একটা মেয়ের ভীষণ শখ ছিল, তবে দুর্ভাগ্যবশত তার পেয়ে ওঠেননি তারা। তাই কানিজের মধ্যে দিয়েই যেন মেয়ের সব অভাব পূরণ করে নিতে চান। কানিজের বেশ ভালো লাগে এই মানুষ দুটোকে। তাদের প্রতি কেমন যেন আপন আপন টান আসে। হয়তো এটাকেই মনের টান, ভালোবাসার টান বলা হয়। কানিজ এই দুটো মানুষকে দেখেই আরও বিয়েতে রাজি হয়েছে। তার মনে হয়েছে মা বাবা এমন হলে ছেলে কখনো খারাপ হতেই পারে না। কিন্তু সে তো আর জানে না তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য অশ্লীল ব্যক্তিটাই এদের ছেলে ফয়েজ আহনাব, যে কিনা তার কিছু ঘন্টা পর হওয়া চলা স্বামী। ফয়েজদের বাড়ি মেহমানের ভর্তি হয়ে গেছে। গ্রাম থেকে তার চাচি, 2 চাচাতো ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা নিয়ে এসেছে। ফাহাদ আহসাবের বেশ কিছু বিজনেস পার্টনারও এসেছে। আশেপাশের কিছু আত্মীয় স্বজন এসেছে। সকলে তৈরি হয়েছে গাড়িতে উঠবে কানিজদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাহাদ আহসাবের নিজের কেনা 2টো গাড়ি আছে, আর ফয়েজ নিজে টাকা জমিয়ে একটি বাইক কিনেছিল তার ভার্সিটি লাইফে সে এবং তার বেস্ট ফ্রেন্ড একসাথে 2টো একই ডিজাইনের বাইক কিনেছিল। বাইকটি ফয়েজের বেশ পছন্দ। সকলেই এখন ব্যস্ত তৈরি হতে। সকলে তৈরি হয়ে গাড়িতে বসেই ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। কানিজ তৈরি হয়ে গেছে। কণিকা ইয়াসমিন তাকে দেখে চোখের পানি থামছেই না। এই তো কিছুদিন আগে মেয়েটা একটুকুনি ছিল, এত দ্রুত বিদায় দিয়ে দিতে হচ্ছে। তার মনোভাবটা এমনই। আসলে এটা সর্বজনীনের সত্য কথা, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। তার উপর ছেলেকে হারিয়ে মেয়েটাই ছিল তার সারাক্ষণে বাড়ি ঘর মাথিয়ে রাখতো। আর সেও বিদায় নিবে। সব কিছু ঠিকঠাক হলে প্রায় 11:30টার দিকে বরযাত্রী আসে। তারা আসলে তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতে চলে যান সকলে। আর কানিজ একা বসে ভাইকে স্মরণ করতে থাকে। তার এমন একটি গুরুত্বপূর্ণ দিনে ভাই আর তার পাশে নেই। ভাইয়ের কথা মনে করতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে কানিজের তা খেয়াল হতেই সে অতি সত্তরপণে গালে বেয়ে গড়িয়ে পড়া পানি বা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নাহলে আবার কেউ দেখলে ভাববে মেয়ের বিয়েতে মত নেই, সেজন্য কাছে। কারণ মানুষের তো আর কাজ কাম নেই। তারা বলতে কলকাতা বুঝে যায়, পরে সেই তিলকে তাল বানায় এদিকে। না না দুলাভাই, এইসব তো চলবে না। বিয়ের গেট ধরে কানিজের এক খালাতো বোন ফয়েজের উদ্দেশ্যে কথাটি বলে। মূলত কনে পক্ষ বর পক্ষের মধ্যে তুমুল রেষারেষি চলছে। বিষয়বস্তু গেট ধরার টাকা। মেয়েরা 20,000 টাকা চায়, তবে ফয়েজের ভাই বন্ধুরা তা দিতে নারাজ। এই নিয়ে সকলের তর্ক। ফয়েজের এক বন্ধু সিয়াম বলে, দেখেন বেয়ান, সব কথার এক কথা, 5,000-এর বেশি টাকা আমরা দেব না। তার কথা শুনে কানিজের মামাতো বোন হাফসা বলে, না না ভাই, এইসব বললে তো হবে না। মাত্র 5,000 টাকায় বোন আমরা দিচ্ছি না। তার কথা শুনে ফয়েজ ব্রু কুচকায়। এদের কথা শুনে তার মনে হচ্ছে সে বিয়ে করতে আসেনি, বরং বউ কিনতে এসেছে। সে এদের রেশারিতে বেশ বিরক্ত হয়েই বলে, এই যে আপু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার বোনকে বিক্রি করছেন। তারপর তার ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলে, ওরা যা চাইছে দিয়ে দাও, এত ফাউ তর্কের তো মানে হয় না। সবাই বুঝে যায় ফয়েজ রেগে গেছে। তাই আর কথা না বাড়িয়ে 20,000 টাকা মেয়ে পক্ষকে দিয়ে দেয়। মেয়ে পক্ষ টাকা পেয়ে খুশি মনে গেট ছেড়ে তাদের ভেতরে ঢুকতে দেয় এবং সকল বরযাত্রীকে শরবত খাওয়ায়। আসলে ফয়েজ ছেলেটা এমনই, এমনি শান্তশিষ্ট, তবে একবার রেগে গেলে তা বাকিদের জন্য সহ্য করা ভয়াবহ হয়ে যায়। ফয়েজ অযথা রাগারাগিও করে না, তবে কোনো কিছুতে বাড়াবাড়িও তার পছন্দ না। এই যেমন বিয়ের গেট ঘরা নিয়ে 1 ঘন্টা যাবত তর্কাতর্কি হচ্ছিল। এটাই কি কোনো মানে আছে? সকলের একটা বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি দেখে তার রাগ উঠে গেছে। তারা ভেতরে গেলে কণিকা ইয়াসমিন তাদের বসতে দিয়ে সকলের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। কবির ইব্রাহিম, ফায়াদ, আহসাব
ও বাকি পুরুষ মণ্ডলীয় সাথে আগে এই খোশ গল্পে মত্ত হয়েছেন। বিকালবেলা কানিজ ও ফায়েজের বিয়ে পড়ানো শেষ হয়, তবে কেউ এখনো কারোর মুখ দেখেনি। বরপক্ষে সব মহিলারা কানিজের ঘরে বসে তার সাথে গল্প করছে। নানানজন নানান কথা বলছে, কানিজ হাসি মুখে সব শুনছে এবং প্রয়োজনে উত্তরও করছে। আর যেন ফাতিয়া আওসাব তার সঙ্গই ছাড়ছে না। বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্রই তিনি কণিকা ইয়াসমিনকে